ফুটপাত পত্রিকা, যে পত্রিকা আপনারা জানেন 1958 সালে আমার পিতৃদেব প্রয়াত অজয় ভট্টাচার্য দক্ষিণ 24 পরগনার অবিভক্ত 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে কাগজটি শুরু করেন। বাবা পেশায় ছিলেন শিক্ষক, তো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কাগজটা চলছিল। তারপরে আমি তার হাত থেকে কাগজের দায়িত্ব নিই 1991 সালে তার জীবিত অবস্থাতেই। পরবর্তীকালে আমরা কলকাতায় 2001 সালে পা রাখি জগৎ সিনেমা হলের পাশে মাত্র 80 বর্গ ফুটের একটি ঘর নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। তো সেই পথ চলার ক্ষেত্রে আমাদের যারা সহযোগিতা করে আসছেন সেই থেকে এ পর্যন্ত আমি কৃতজ্ঞতার সঙ্গে তাদের সবাইকে স্মরণ করছি। আর ফুটপাত পত্রিকা পথকে পাথেয় করে আমরা 1909 সালে দৈনিক সবার খবর নামে একটি দৈনিক কাগজ প্রকাশ করি। তো পরবর্তীকালে সেই কাগজটা একটু হুমড়ি খায়, কারণ আপনারা জানেন রাজ্যে মানি মার্কেটের একটা বড় প্রাদুর্ভাব ঘটেছিল। কথাতে আমরা একটু থমকে গেছি, কিন্তু আমাদের যাত্রা শেষ হয়নি আর কি, এই অবস্থাতেই চলছে। তো আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল আমাদের 17 বছর পদার্পণ, এবং আপনারা জানেন আমাদের রাজ্যের মানুষ যারা বিভিন্ন রাজ্যে গিয়ে নানাভাবে হেনস্থা হচ্ছে, বাংলা ভাষা বাঙালি এই নিয়ে সারা দেশে বাজে অবস্থা চলছে। সেই অবস্থাতে আমরা একটু নাড়িয়ে দিতে চাইছিলাম। তো আয়োজনটা একটু ত্রুটিবিচ্যুত থেকেই গেছে, আমি আরেকবার স্বীকার করছি। আশা করি আপনারা নিজ মনে ক্ষমা করবেন। আর অনুষ্ঠানে সঞ্চালনা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সাহিত্যিক ঝুমা সরকারকে। আমি অনুরোধ করব ঝুমা সরকার এগিয়ে আসুন। রীতা হাজরাকে বলবো রীতা হাজরা একটু মঞ্চে চলে এসে আমাদের ঝুমা সরকারকে বরণ করে নেবে। আমি একাই তুলবো, আর তারা তুলতে পারবো না। আমাদের জীবন তত সুন্দর হয়ে উঠবে। তাই সুন্দরকে আহ্বান করতে আমরা সবাই গাছে জল দিয়ে প্রাণের সঞ্চার করবার প্রচেষ্টা করি। আসুন গাছ লাগাই, গাছ বাঁচাই। একটা জোরে হাততালি হোক। ধন্যবাদ সবাইকে। যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ
চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আমার মনে হয় নৈবেদ্যের এই কথাই আমাদের সবার কথা হওয়া উচিত। আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা এসেছি, সেই ফুটপাত পত্রিকার সঙ্গে আমার পরিচয় 1998। কিংসুক বাবুর পিতৃদেব অজয় বাবু, বিখ্যাত সাংবাদিক, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। 1998 থেকেই ওনার পত্রিকায় লেখার সুযোগ আমার হয়েছিল। তারপর থেকে ওনাদের সঙ্গে যে ভাব শুরু হয়েছিল, যে বন্ধুত্ব শুরু হয়েছিল, সে আজও ছেদ পড়েনি। একটি পত্রিকা এত বছর ধরে এরা চালিয়ে যাচ্ছেন এক অনেক কঠিন লড়াই। আসলে সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র যদি মাথা উঁচু করে দাঁড়ায়, সংবাদপত্র যদি মানুষের ভুল, মানুষের কাজ, মানুষের করণীয় ঠিকভাবে দেখাতে পারে, তাহলে সমাজ একটা জায়গায় পৌঁছবে। আজকে বিশেষ অতিথি যারা রয়েছেন তারাও এই কথাই বলবেন। একটা সংবাদপত্র চালিয়ে যেতে যে কি অপরিসীম লড়াই লাগে, বিশেষত এই বর্তমান অবস্থায় এই ইন্টারনেট, হাতে হাতে মোবাইল, এই সময় সংবাদপত্র চালিয়ে রাখা খুব কঠিন। মানুষ সত্য প্রয়াত অজয় কুমার ভট্টাচার্য, যিনি একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, তার মূল্যবোধ থেকে তিনি একদিন আরম্ভ করে ফুটপাত পত্রিকার নাম করে। আমাদের সৌভাগ্য হয়নি, যখন তার কর্মজীবন আরম্ভ হয়েছিল তখন তো আমরা পাঠ্য জীবনে ছিলাম, অত পড়ার সুযোগ হয়নি। কিন্তু নাম দেখলে বোঝা যায় যে লোকটির ভিতরে চেতনা, বোধ, ফুটপাত অর্থাৎ সেই মাটির মানুষ নিয়ে, মাটির কাছের লোককে নিয়ে তার চিন্তাভাবনা, তার দরদি হৃদয়ের যন্ত্রণা, এবং সেইটাই হয়তো তিনি সেখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। অতদিনকার পত্রিকা যেমন পাবো না, তার সুযোগ্য সন্তান সদ্য কিংসুক ভট্টাচার্য, তিনি সেটাকে চালিয়ে নিয়ে গিয়ে আজকে তার বৃহৎ আকারে প্রকাশ করেছেন, দৈনিক পত্রিকা এনেছে। আমার পূর্ববর্তী বক্তায় সুন্দর বক্তব্য রেখে গেছে যে আজকের দিনে পত্রিকা চালানো বা পত্রিকাকে জনসমুদ্রে প্রকাশ করা বা বিস্তার করা, এটা সত্যি খুব দুর্লভ ব্যাপার। মাঝে মাঝে একটা শূন্যতা অনুভব করতাম যে আশা কর্ণধার যিনি যেটা বললেন যে সামাজিক কিছু কাজ, তো আমার যেটা মনে হয় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে ভারতের স্বপ্ন ছিল, সেই ভারতের স্বপ্ন যত আমরা স্বাধীনতা 1947 থেকে এগিয়ে আসছি, সেই জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ আমাদের কমে আসছে। এই চত্বর, এই শিয়ালদা চত্বর, ধর্মতলা চত্বর স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল। আজকে 15ই সেপ্টেম্বর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আমার মনে পড়ছে শরৎচন্দ্রের দেবদাস, শরৎচন্দ্রের নানা সাহিত্যকর্মের সাথে আমরা পরিচিত হলেও স্বাধীনতা সংগ্রামে তার অবদান সম্পর্কে আমরা কতজন জানি। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর একান্ত সহকর্মী। এই চত্বরেই আর যখন এখানে আমি বসে আছি, আমার মনে পড়ছে বিভিন্ন পুরনো বই। আজকে সমকালীন ভারতে সুভাষচন্দ্র বলুন, আজকে গোপাললাল সান্যালের যে কথার শেষ নেই, সেই বইয়ের প্রতিটি লাইন যদি আমরা পড়ি, ইন বিটুইন দ্য লাইন্স কত কথা লেখা আছে। এই চত্বরে সে বিপ্লব ঘটে গেছে, সেই সাংবাদিকতার বিপ্লব। অর্থাৎ সুভাষচন্দ্র তখন ব্রিটিশের ওই রাজশক্তিকে এড়িয়ে তিনি ফরওয়ার্ড পত্রিকা প্রকাশ করছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে সেই দায়িত্ব দিচ্ছেন, এবং এই চত্বরেই
হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে রাতের পর রাত জেগে সেই ফার্মা তৈরি করছেন, তখনকার দিনের প্রিন্টিং মানে বুঝতে পারছেন তো। আশার কর্ণধার, তার একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এই কারণে ইন্টারেস্টিং লাগেনি, যদি আমার পাশে বসেছেন, আমার বয়স 53, মোটামুটিভাবে আমি 34-35 বছর সাংবাদিকতার সঙ্গে আছি। সত্যি সত্যি রিটায়ার করার পরে, মানে যখন আমার বয়স 65 পেরিয়ে যাবে, আমার কতটা উৎসাহ থাকবে সেটা নিয়ে আমার ঘোরতর সংশয় আছে। ওনারা যারা সাহস করে একটা কাজ করতে চেষ্টা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে যারা আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো সরকারি আমলা, রাজনীতি করেন, বিভিন্ন পদে আছেন, তাদের সাথে আমার কোনো একটা পরিচয় নেই। অমল নায়কের সঙ্গে অনেকদিন আগে একটা অনুষ্ঠানে আমাকে কেউ আলাপ করিয়েছিল, সুন্দরবনে অনেক কাজ করেন আমি জানি। তো দেখুন, একটা বৃষ্টি ভেজা সকালে যদি আপনি একটা অনুষ্ঠানে এসে পৌঁছন, তাহলে আপনাকে সবসময় ভাবতে হয়, মানে আমি রোজ যেভাবে ভাবার চেষ্টা করি যে কেন আপনি অনুষ্ঠানটায় আসছেন। এই ভাবনাটা না থাকলে, মানে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি যে সবসময় আপনি দোলাচল চিত্ততায় থাকবেন। যেহেতু আমার পেশাটাই সাংবাদিকতা, আমি মঞ্চে বসে আমি খুব দুঃখিত যে স্ক্রল করছিলাম কনস্ট্যান্ট, কারণ ওয়াক অফের আর রায় এসছে, জাস্ট ওয়াক অফের রায় এসছে, ওয়াক অফের পার্শিয়াল স্টেট হয়েছে। সো ইটস এ ভেরি বিগ, মানে খুব বড় অর্ডার যারা সাংবাদিকতা করি আমরা তাদের জন্য। কিন্তু তার মাঝেও তো আরো অনেক কিছু ভাবতে হয়। পুজোর মধ্যে কেন আপনি আসবেন, কেন একটা অনুষ্ঠান, কেন শারদীয়ার অনুষ্ঠানে আসবেন। শনিবার আমি একটা শারদীয়ার অনুষ্ঠানে হাওড়াতে গেছিলাম। তো হাওড়াতে যাওয়ার মানে আমার ওই একই কারণ ছিল, আমার বয়স 53। আমি ছোটবেলায় জীবনে প্রথম যে মহিলার প্রেমে পড়েছিলাম তিনি হাওড়ায় থাকতেন। তো হাওড়া স্টেশন থেকে 54 নম্বর বাসে উঠে যাওয়াটা ছিল আমার কাছে সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মানে আমি ওই কাজটার জন্য সবকিছু ত্যাগ করতে পারতাম। ওনার সময় আমরা অনেক কিছুই শিখেছি, যার জন্য আমি আজকের ওনার পাশে বসতে পেরে সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ফুটপাত পত্রিকার সম্পাদক এবং সবার খবর পত্রিকার সম্পাদক মাননীয় কিংশুক ভট্টাচার্য মহাশয়, যিনি তার পিতা প্রয়াত অজয় ভট্টাচার্যের সুযোগ্য সন্তান। এবং আমি একটু আগে জানতে পারলাম যে তিনি তার বাবার অসমাপ্ত কাজ কিভাবে দক্ষতার সঙ্গে এবং অত্যন্ত কঠিনভাবে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছেন, এবং কয়েকদিন পরে এই শারদীয়া পত্রিকাটাও প্রকাশ পাবে। সত্যি যতটা আমরা জেনেছি যে বর্তমানে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে একটা পত্রিকা পড়ার লোকের বা খবরের কাগজ পড়ার লোকের খুব অভাব, কারণ তারা স্ক্রল করে জানতে পারছে যে আজকের দৈনন্দিন ঘটনা। সেখানে যে কতটা মানে নির্ভীক লড়াই চালাতে হয়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু সাংবাদিকের পেশাগত এবং শারীরিক, মানসিক এবং সাংসারিক অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে। আজকের বাংলা ও বাঙালি আজকের আমাদের ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক দেশ, যেটা আমরা বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই আমাদের ভারতবর্ষ। কিন্তু আজকের আমাদের শুনতে হচ্ছে যে বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না, বাংলা ভাষায় কথা বলতে গেলে আমরা বাংলাদেশি লোক হয়ে যাব। এটা কি ধরনের কথাবার্তা সেটা তো সবাই আমরা বুঝতে পারছি। আজকে যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনি তো বাংলা ভাষাতেই গান লিখেছিলেন, বাংলা ভাষাতেই তিনি গান গেয়েছেন, সারা বিশ্বে তিনি খ্যাতি অর্জন করেছেন। শুধু আমাদের বাংলা নয়, ভারতবর্ষ নয়, নাম হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র আমাদের যে কথা বলতে আমরা শিখেছি, আমরা তো বাংলাতেই শিখেছি, নিজের নাম লিখতে শিখেছি। আজকে আমরা জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক সবাই কিন্তু আমরা তো বাংলাতে শিখেছি। তা সত্ত্বেও আমাদের বলা হচ্ছে বাংলা বলা চলবে না। এটা একটা মস্ত বড় আমাদের ভূমিকা থাকা দরকার আমাদের সাংবাদিক,
যারা আছেন এখানে, কবি শিল্পী যারা আছেন, আমরা দেখেছি বিগত দিনে যখন ভারতবর্ষ যখন পরাধীন, তখন মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন আমাদের রাখি বন্ধন উৎসবটা করলেন, কেন আমাদের বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন বলে এগিয়ে এসেছিলেন তিনি একজন কবি হিসাবে। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি, কান্ডারি হুঁশিয়ার যে কবিতাটা আমরা প্রত্যেকেই আমরা পড়েছি, সেটাও কিন্তু বাংলাতে লেখা ছিল। যত কবি সাহিত্যিক, বঙ্কিমচন্দ্র থেকে যারা কবি সাহিত্যিক ছিলেন সবাই কিন্তু তারা বাঙালি। কিন্তু প্রশ্নটা কেন আসছে যে বাংলা ভাষা কথা বলা যাবে না? এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু আমাদের প্রচুর মিডিয়া, প্রচুর কবি, প্রচুর সাহিত্যিক এবং আমাদের সাংবাদিক আমাদের দরকার। যে আজকে সরকার যেটা করছেন সেটা সবার মাধ্যম দিয়ে ছড়িয়ে দিতে হবে, যেটা ঠিক নয়। আমরা কেন হিন্দি বলতে যাব হঠাৎ? কেন আমরা ইংরেজি ভাষা আমরা বলতে যাব? এই যে আমরা বাঙালি, আমাদের আত্মসম্মান, আমাদের গর্ব, আমাদের যে অহংকার, সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আপনাদের দরকার। পত্রিকা প্রকাশ হচ্ছে সবার খবর, পুজো সংখ্যা 17তম। সবাই একটু জোরে হাততালি দেবেন। বিভিন্ন প্রান্তের অত্যন্ত গুণী মানুষ আপনারা এখানে রয়েছেন। কিংশুক ভট্টাচার্য মহাশয়কে স্যালুট, যে তিনি তার বাবার যে কাজ, অজয় ভট্টাচার্য মহাশয় তার পত্রিকা ফুটপাথ, সেটা তিনি চালিয়ে যাচ্ছেন এবং অনেকেই সেটা বলেছেন যে একটি পত্রিকা এইভাবে কন্টিনিউ করা, এটা হচ্ছে খুব কঠিন কাজ, এটা লড়াই, একটা সংগ্রাম। এবং এই সংগ্রামে কিংশুক বাবু কিন্তু পরাজিত নয়। কিংশুক বাবু সেই সাহিত্যের কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমার এই সময় এসে একটা মনে হয়েছে, বিশ্বাস করুন এটা আমার ব্যক্তিগত কথা, যে হুইচ ইজ ইম্পর্টেন্ট টু আস, লিটারেচার আর পলিটিক্স, আমি জানি না সাহিত্য আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ না রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ। এই সময় আমার কাছে এটা একটা মনে হয়েছে। আমি যদিও পেশায় একজন শিক্ষক, একটি হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতাম দীর্ঘ 35 বছর, এবং সেই স্কুলে কাজ করাকালীন স্কুলের যে ছবি আমি দেখেছিলাম, আমার ছবিটা হচ্ছে স্কুল হচ্ছে হোগল নদীর পাশে বাসন্তীতে। আমি যখন 3 তলায় উঠে ক্লাস নিতাম, আমি নিচে দেখতাম যে কিছু বাচ্চারা তারা ওই নদীতে জাল টেনে মিন ধরছে, স্কুলে আসতো। আমার উপলব্ধি, যেটা অনেক বক্তারা বলে গেছেন, আমার উপলব্ধি কিন্তু আমার পেশা থেকে। যারা ড্রপ আউট হয়ে যেত, আমি সেই বাড়িগুলো যেতাম এবং 91 থেকে একটা আশ্রম আমার রয়েছে ওখানে, আমাদের রয়েছে, এবং সেই আশ্রমে প্রায় 500-র কাছাকাছি আসন সংখ্যা রয়েছে। এখন প্রায় 150 বেশি শিশুরা সেখানে থাকে। ড্রপ আউট বাচ্চারা থাকে, পিছিয়ে পড়া বাচ্চারা থাকে, ব্যাকওয়ার্ড বাচ্চারা থাকে, এবং যারা বাড়িতে নির্যাতিতা হচ্ছে, মেয়েকে বাবা দুর্ব্যবহার করছে, সে সমস্ত মেয়েরাও ওখানে আশ্রয় নেয় এবং তারা সেখানে কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেখছে। অনেকে অধ্যাপক হয়েছেন। এমনি করে তোর তরে মা সবাই চেয়ে রই, আসিস যখন প্রাণ খুলে মা মনের কথা কই। 1 বৎসরের জমে থাকা সুখ দুঃখের কথা জুড়াই মা তোর চরণে গিয়ে মরির যত ব্যথা। আমাদের সেই শারদ উৎসব, বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব শারদ উৎসব আমাদের এসে গেছে। এই সময় আমরা এমন একটি পত্রিকা যারা দীর্ঘদিন লড়াই করে চলছে এবং মানুষকে অনুপ্রাণিত করছে অনেক কিছু করতে, তাদের শারদ সংখ্যা উন্মোচন হলো। তাদের সবাইকে, তাদের সেই পত্রিকার
বিশেষত যিনি কর্ণধার কিংশুক বাবুকে জানাই আমাদের সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ। এছাড়া উপস্থিত সকল গুণীজনকে শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে জানাই ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। আমরা প্রথম নিবেদন রাখবো, এটা সুকান্ত ভট্টাচার্য, যার জন্ম শতবার্ষিকী চলছে। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞান। সে ভাষা বোঝে না কেউ, কেউ পরদেশে যাও রে ফিরে, বলিও পরদেশে, পরদেশে যাও রে ফিরে, বলিও পরদেশে, পরদেশে। সে দেশে যাবে বাদল ধরে, সে দেশে যাবে বাদল ধরে, প্রাণ একলা হয়ে বিরহ ব্যথা, নাহি কি শেখা বিরহ ব্যথা, নাহি কি শেখা। বাংলা ভাষাকে নিয়ে বিশেষ আলোচনার মাধ্যমে সবার মনে অন্তঃস্থলে বাংলা ভাষাকে এইভাবে পৌঁছে দেওয়ার অনবদ্য প্রচেষ্টাকে আমরা বাঙালি হিসাবে আন্তরিক অভিবাদন জানাই। সেই সঙ্গে প্রয়াত অজয় কুমার ভট্টাচার্য কর্তৃক জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ফুটপাত প্রকাশিত হওয়ার পাশাপাশি প্রভাতী দৈনিক সবার খবর পত্রিকার 17তম পূজা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যা গুণীজনের উপস্থিতিতে সমৃদ্ধ হয়েছে। এই বিশেষ পত্রিকা দুটির আগামী দিনের আরও সাফল্য শিখরে পৌঁছাক এই প্রার্থনা করি আমাদের সুরশ্রীর পক্ষ থেকে। ধন্যবাদ। মুক্ত কর ভাই, করতে ধর নাই তো সামধাই। মুক্ত কর ভাই, নিজের পরে করতে ধর নাই তো সামধাই। সংকটের দুর্বলতা অপমান, সংকটের কল্পনাকে হলো না প্রিয়মান।
Thank you.